ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের রিজনিং থেকে একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যেই সব টাইপের প্রশ্ন তোমাদের বিগত বছরের এন্ট্রান্স এক্সামে এসেছে সেই সব প্রশ্নের উপর বেস করে আজকের এই সেটটা বানানো হয়েছে। আমি তোমাদের এটুকু আশ্বস্ত করছি, রিজনিং থেকে সাজেশন সিরিজের যেই সব ক্লাসগুলো আসতে চলেছে সেই ক্লাসগুলো প্রত্যেকে মন দিয়ে করো, কেননা এই ক্লাসগুলো তোমাকে খুব সহজেই 5-এর মধ্যে 5 পাইয়ে দিতে সাহায্য করবে। এবং সেশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেকে ক্লাসগুলোকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুও সরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারে, তাকেও এই সুযোগটা করে দিও। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে সিলেক্ট এ সুইটেবল ফিগার ফ্রম দ্য অ্যান্সার ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। মানে এই যেখানে এবিসিডি 4টে অ্যান্সার রয়েছে, এই 4টে অ্যান্সারের মধ্যে থেকে তোমাকে একটাকে সুইটেবল ফিগারকে চুজ করতে হবে, যেটা তোমার এই কোশ্চেন মার্কে বসবে এবং এই প্যাটার্নটাকে ফলো করবে। বোঝা গেল? দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু বিগত বছরের এক্সামে এসেছে, সেই জন্য আমি এই টাইপের প্রশ্ন আজকে রেখেছি। 4টের মতো প্রশ্ন রাখা আছে এই টাইপের প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের একটা বেস ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিগারটা, এই ফিগারটা থেকে এই ফিগারটা এসেছে, তাহলে এই ফিগারটা থেকে কোন ফিগারটা আসবে 4টের মধ্যে, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মোদ্দা কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ফিগারটাতে একটা বর্গক্ষেত্র আছে, তাই তো একটা বর্গক্ষেত্র আছে, এবং দেখো এই বর্গক্ষেত্রের ভেতরে একটা ত্রিভুজ আছে। কিন্তু পরের ফিগারটায় দেখছি এই ত্রিভুজটার ভেতরে বর্গক্ষেত্র হয়ে গিয়েছে এবং বর্গক্ষেত্রটাকে একটা কালার দিয়ে কভার করা আছে। ক্লিয়ার? তাহলে এবার সেম প্যাটার্নটা আমাকে এখানেও ফলো করতে হবে, এদিকটাতেও। যে এখানে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্র আছে এবং তার ভেতরে একটা উল্টানো ত্রিভুজ আছে। তাহলে আমার এখানে যে ফিগারটা আছে ফিগারটা কীরকম হওয়া উচিত? যেহেতু এখানে বর্গক্ষেত্র ভেতরে ত্রিভুজ ছিল, এখানে গিয়ে ত্রিভুজটার ভেতরে বর্গক্ষেত্র হয়ে গেছে, তাহলে এখানে এখানে বর্গক্ষেত্রের ভেতরে উল্টানো ত্রিভুজ আছে, তাহলে এই উল্টানো ত্রিভুজের ভেতরে বর্গক্ষেত্র হতে হবে, মানে এরকম একটা ফিগার হতে হবে আমাকে। এবং এর ভেতরে এই ত্রিভুজটার ভেতরে আমার একটা বর্গক্ষেত্র থাকবে, তাই তো? এবং এই বর্গক্ষেত্রটা এটা কালার দিয়ে কভার করা থাকবে। বোঝা গেল প্রত্যেকে? তাহলে এরকম ফিগার অপশানে কোনটা রয়েছে? দেখো অপশান এতে রয়েছে, তাহলে আমার অপশান এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? খুব সহজ কিন্তু বিষয়, কিন্তু আমাদের খুব ভালো করে অবজার্ভ করতে হবে। এই টাইপের প্রশ্নে দেখো অবজারভেশনটা আসল। তুমি অবজারভেশন একটু ভুল করে ফেলো, কোনো রকম তোমার কিন্তু ব্রেন খাটানোর কোনো দরকার নেই, কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু তোমাকে একটু অবজারভেশনটা ভালো করে করতে হবে। নাহলে তুমি কি বলো না, নাহলে তুমি অপশানের মধ্যে তুমি ঘাটাঘাটি করে ফেলে ভুল অপশানটা তুমি অ্যান্সার করে আসবে পরীক্ষায়, তাহলে তোমার কিন্তু নেগেটিভ মার্ক চলে আসবে। তো এই জন্য আমাদের অবজার্ভ করতে খুব ভালো করে, ঠিক আছে? এইখান থেকে খুব সহজেই 5 নাম্বার পাওয়া যায়। তো সেই 5 নাম্বারটা পেতে গেলে যদি এই টাইপের প্রশ্ন আসে, আমাদের অবজারভেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে দরকার হলে, যে 1 নাম্বারটা যেন আমার একটু ভুলের জন্য যেন হাতছাড়া না হয়, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলোর মেন ফান্ডাই হচ্ছে অবজারভেশন। তুমি যত ভালো অবজারভেশন করতে পারবে তত ভালোই তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে পরীক্ষাতে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে ভালো করে এই কথাটা। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন থেকে একটু মডারেট টাইপের প্রশ্ন। কেন বলছি না, যখনই এই টাইপের প্রশ্নেতে আমাকে এই ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক, এই লজিকগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তখন কিন্তু অনেকেই গোলমাল করে ফেলো। আমি আগের দিনে কিন্তু এই টাইপের প্রশ্ন করেছি এবং সেইখানেতে আমি এই ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিক এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম। যারা আগের ক্লাস দেখো না তারা আগের ক্লাসে দেখে নাও, তাহলে এই ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক ব্যাপারটা কী সেটা তোমরা বুঝতে পেরে যাবে। খুব ইজি একটা বিষয়, কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে, ব্যাস একটু বুঝে নিতে হবে। তাহলে দেখো আমাদের লজিক কি রয়েছে? আমাদের লজিক কিন্তু এটাই যে এর সাথে এর যা সম্পর্ক, আমাকে এখানেও ঠিক সেম লজিকে কিন্তু একটা এই 4টে অপশনের মধ্যে থেকে একটাকে চুজ করতে হবে। তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানেতে একটা বৃত্ত রয়েছে, তার মধ্যে অনেকগুলো দাগ কাটা রয়েছে। দেখো দাগের পরিমাণগুলো কিন্তু প্রতিটা বৃত্তে কিন্তু সেম রয়েছে, ওখানে কিন্তু আমার কোনো ব্যাপার নেই।
কিন্তু আমার লজিকটা কোনখানে কাজে লাগাতে হবে একটু যদি তোমরা ভালো করে দেখো, একটু জুম করছি তোমাদেরকে, এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা দাগ আছে। পরের ক্ষেত্রে দেখো এই দাগ আর বিন্দুগুলোর কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। এটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে বিন্দুটা এখানে ছিল, সেই বিন্দুটা এখানে চলে এসেছে, এবং এই যে দাগটা লাইনটা, এই লাইনটা এখানে ছিল, এই লাইনটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে এদের পজিশন নিয়ে কিন্তু একটা ব্যাপার রয়েছে যেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এবার পজিশনটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা একটু আমাদেরকে দেখতে হবে। তোমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর করে অনেক কিছু করতে পারো, কিন্তু তোমাদেরকে আমি বলবো এই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই ভাবনাটা কিন্তু মাথায় রেখো। এখানেও কিন্তু ওই 1 ঘর 2 ঘর পেছনেই আমি আসবো, কিন্তু এই পেছনের সামনে এই কথাটা ইউজ করব না, তার বদলে আমি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কথাটা ইউজ করব, মানে ঘড়ির কাঁটার দিক এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক এই কথাগুলো ইউজ করব। ঠিক আছে, দেখো এই যে লাইনটা বললাম, এই লাইনটা দেখো এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর এসে এখানে এখানে এসে পৌঁছেছে। তো এই দেখো এখানে এসে পৌঁছেছে, তাই 4 ঘর এই যে লাইনটা 4 ঘর পেছনে এলো, মানে কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটা তো দেখো, ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে, এইভাবে ঘুরলে এইভাবে ঘোরে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, কিন্তু এইভাবে যখন ঘোরে সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে নয়, সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা একটা ঘড়ি দেখে নাও এখন, দেখবে ঘড়ির কাঁটাটা কিন্তু এইভাবে ঘোরে, তাই তো এইভাবে ঘোরা মানে ঘড়ির কাঁটার দিকে, আর যখন এইভাবে ঘুরবে তখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে দেখো এই যে দাগটা, এই যে লাইনটা, এ কিন্তু 4 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ এসেছে। তাই বলতে পারি কি এই দাগটা মানে এই যে এই সিম্বলটা, এ কিন্তু 4 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। আবার এই বিন্দুটা, এই যে সার্কেলটা, যে ছোটো বিন্দুটা রয়েছে, বিন্দুটা দেখো 1 ঘর, ওই বিন্দুর জন্য একটা আলাদা সাইন নিচ্ছি। বিন্দুটা দেখো এই 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, মানে বিন্দুটা কিন্তু এই যে বিন্দুটা এ কিন্তু এখানটায় লিখছি, এই বিন্দুটা কিন্তু 3 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে, তাই তো। তাহলে এবার আমরা দেখে নেব এই যে ফিগারটা রয়েছে, রেখেও আমি এই বিন্দুগুলোকে প্রথমে 3 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যাবো, মানে এই দিক দিয়ে যাবে, মানে এই দিক দিয়ে যাবে ডিরেকশানটা আমার। তা 3 ঘর নিয়ে যাও বিন্দুটাকে, এটা 1 ঘর, এটা 2 ঘর, এটা 3 ঘর, মানে এই পজিশনে কিন্তু বিন্দুটা থাকবে। দেখো এই পজিশনে বিন্দু এইখানে আছে আর এইখানে আছে, তাহলে আমার অপশান এ এবং অপশান বি কিন্তু দুটো এলিমিনেট হয়ে গেল। সি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার দেখো এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে লাইনটা এও তাহলে 4 ঘর যাবে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে দাগটা এইখানে এসে পৌঁছাবে, তাই তো। এটা এখানে এসে পৌঁছাবে, সে এখানে এসে পৌঁছালে সে দেখো এইখানে রয়েছে, কিন্তু এইখানেই রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার হবে অপশান সি। বোঝা গেল? তাহলে 4 ঘর আর 3 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করে নে। তোমার কি করতে, সামনের দিকে গেছে এরকম করতে, পেছনের দিকে করতে, বিন্দুটা পেছনের দিকে গেছে এতটা, সামনের দিকে গেছে এতটা, এরকম সামনে পেছনে করতে গিয়ে তোমরা একটা ভুল করে ফেলতে। কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যদি এই ডিরেকশনে ধরে তুমি করো, তাহলে খুব সহজে কিন্তু নির্ভুল একটা অ্যান্সার করে আসতে পারবে। সেই জন্য কিন্তু আমি তোমাদের এই ট্রিক্সটা কিন্তু শেখাই। এই জায়গাতে এটা কিন্তু একটু মডার্ন টাইপের প্রশ্ন, ঠিক আছে। একটু প্রশ্ন যদি দেবে বলে তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এবং ধরে রাখো তোমরা এই যে প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। প্রত্যেকে ফিগারটা ভালো করে অবজার্ভ করবে। প্রথমে এই ফিগারটা রয়েছে এবং এই ফিগার থেকে এই ফিগারটাই হয়েছে, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমার এই ফিগারটা ছিল, তাই তো, এই ফিগারটা ছিল। এবার কি হয়েছে, এবার পরের ফিগারটাতে হয়েছে এই মাঝখান থেকে মাঝখানে এই অংশটা বাদ হয়ে গিয়েছে। এই অংশটাকে ধর তুলে আমি বার করে নিলাম, তাহলে কি পড়ে থাকবে দেখো, এই অংশটা পড়ে থাকছে, এখানটা ফাঁকা থাকছে, আর এই দাগগুলো থাকছে। বোঝা গেল? তাহলে এবার আমরা এই যে ফিগারটা রয়েছে, এই ফিগার থেকে কোন ফিগারটা পাবো, আমরা মাঝখান থেকে যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই তাহলে একটা বর্গক্ষেত্র টাইপের কিন্তু অংশ হবে, ঠিক আছে। এই টাইপের একটা অংশ হবে, এই টাইপের একটা অংশ আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। কিন্তু এই যে দাগগুলো, এই দাগগুলো দেখো লক্ষ্য করো, এই দাগগুলো কিন্তু কোনাকোনি থাকবে, এরকমই থাকবে, কিন্তু এই যেখানে মাঝ বরাবর রয়েছে এটা কিন্তু হবে না। বোঝা গেল প্রত্যেকের? তাহলে অপশান এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকের লজিকটা বোঝাতে পেরেছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে
যে এই একটা ফিগার রয়েছে, এই ফিগার থেকে এই ফিগারটা হয়েছে। মানে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো ছিল বক্স, এখানেও দুটো বক্স ছিল, এখানেও দেখো দুটো বক্স ছিল, এখানেও দুটো ছিল, এখানেও দুটো ছিল। তাহলে কি হয়েছে পরের ফিগারটাতে, এই দেখো এই একটা করে বক্সকে আমি যেগুলো আমি মার্ক করছি, একটু ধরো কালারটা চেঞ্জ করে নিই, এই যেগুলো আমি মার্ক করলাম এই বক্সগুলো বাদ দেওয়া হয়েছে, এই বক্সগুলো দেখো পরের ফিগারটাতে বাদ দেওয়া হয়েছে, দিয়ে যেটুকু পড়ে আছে সেইটুকুটা এখানে আঁকা হয়েছে। তাই তো, এটা প্রত্যেকটা বোঝা গিয়েছে যে এই যে অংশটাকে আমি মার্ক করলাম, যে বক্সটাকে মার্ক করলাম সেই বক্সটাকে বাদ দেওয়া হয়েছে। বক্সটাকে বাদ দেওয়া হলে দেখো এখন দেখো এই যে ফিগারটা পড়ে আছে কালো রঙের, সেই ফিগারটা দেখো এখানে রয়েছে। তাই তো, তাহলে তুমি এই যে ফিগারটা রয়েছে এই ফিগারটা কোনটা পাবে, তুমি একটা করে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও। সেম লজিক কিন্তু আমায় কাজে লাগাতে হবে, আর এই ফিগারটাকে বাদ দিয়ে দাও, আর এই ফিগারটাকে বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকছে দেখো এই সবুজ রঙের যে পাঁচটা, এই যে ফিগারটা পড়ে আছে এই ফিগারটা দেখো কোথায় রয়েছে, তাহলে এই ফিগারটা অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি হবে আমার সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের যে এইখানে যে লজিকটা তুমি অ্যাপ্লাই করবে সেম লজিক কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু হবে না। ব্যাপারটা হচ্ছে এখানেই, আর কিচ্ছু নয়। তাহলে বুঝতে পারলো প্রত্যেকে যে অবজারভেশনটা কতটা আমাদের ভালো করে করতে হবে, না হলে হবে না। এখানেও কিন্তু এরকম একটা অপশান ছিল, এখানে এরকম একটা অপশান, তোমরা কিন্তু অবজার্ভ ঠিকঠাক করে না করে এটাও করে দিয়ে চলে আসতে পারতে, কিন্তু না, অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছো তারা বুঝতে পারছো যে সেশনটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো কি দিয়েছে কি প্রশ্নে, অড ওয়ান আউট। অড ওয়ান আউট মানে কি, যারা নতুন দেখছো তারা দেখো, অড ওয়ান আউট মানে হচ্ছে এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে তিনটে অপশানের লজিক কিন্তু সেম, একটা কিন্তু একটু ডিফারেন্ট লজিকের। তো ওই ডিফারেন্ট যেটা, ওই অড যেটা, সেই অডটাকে তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে দেখো আমাদের এখানে অপশানে কি রয়েছে, হ্যান্ড আছে, লেগ আছে, আই আছে এবং নোস আছে। তো এদের মধ্যে কোনটা হবে অড ওয়ান আউট? দেখো হ্যান্ড, হাত, আমাদের হাত কটা থাকে? দেখো আমাদের হাত কিন্তু দুটো থাকে। আমাদের পা কটা থাকে? দেখো পা আমাদের দুটো থাকে। আমাদের চোখ কটা রয়েছে? চোখ আমাদের দুটো রয়েছে। আমাদের নাক কটা আছে? দেখো আমাদের নাক আছে কিন্তু একটা। তাহলে কোনটা অড হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের এই বাকি যে অঙ্কগুলো প্রতিটাই কিন্তু দুটো করে রয়েছে, কিন্তু নাক কিন্তু আমাদের একটা রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে অড। ব্যাপারটা বোঝা গেল? প্রশ্নের ধরনটা কীরকম? খুব ইজি একটা বিষয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে একটা মিসিং নাম্বারের সিরিজ রয়েছে। এখানে যে প্যাটার্ন ফলো করবে সেই প্যাটার্ন কিন্তু সেম লজিক এখানেও ফলো করবে এবং সেম লজিক কিন্তু এখানেও ফলো করবে। তাহলে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, তোমরা আগে ভিডিওটা পজ করে নাও, পজ করে নিজেরা চেষ্টা করো যে অ্যান্সার কী হচ্ছে, তারপর আমার ভিডিওটা দেখো। তাহলে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, 25 প্লাস 17 যদি করি এবং সেটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তখন আমি ভাগফল পাবো কত? 25 10 35 মানে 40, 2 42, 42/6 মানে আমি 7 ভাগফল পাচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখো, 38-এর সাথে আমি 8 যোগ করছি বাই আমি 8 দিয়ে ভাগ করছি, মানে এই দুটোকে যোগ করছি দিয়ে যোগফলটাকে 8 দিয়ে ভাগ করছি। দেখো 46 পাচ্ছি, সরি 38, 8-এ কত হচ্ছে? 40, 2 46, সরি 38 এখানে 18 আছে, আমি 8 নয় 38 18। ঠিক আছে, তাহলে দেখো 38 10-এ হচ্ছে 48, 8-এ হচ্ছে 50 আর 6 56, 56/8। তাই তো, দেখো ভাগফল কত হচ্ছে? ভাগফল দেখো হচ্ছে 7। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটা যদি এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় আমাদের ভাগফল আসছে 7। তাহলে আমাকে এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে এই সংখ্যাটা মানে জিজ্ঞাসা চিহ্ন যেখানে বসবে সেই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ভাগ করলে আমার ভাগফলটা 7 আসতে হবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা যে 89 আর 16, 89 প্লাস 16 বাই কত হবে? তোমাকে চারটে অপশান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, তোমাকে প্রতিটা অপশান বসিয়ে বসে চেক করতে হবে। তুমি সেটা না করো বলো তো তুমি এই একটা প্রসেস কিন্তু অবলম্বন করতে পারো যে এই দুটো যোগফল বা এই জিজ্ঞাসা চিহ্ন এটা সমান তো 7 হবে,
এটা তো আমরা জানি যে এই দুটোকে যোগ করে এই জিজ্ঞাসা চিহ্ন যে সংখ্যাটা বল সেটা দিয়ে ভাগ করলে ভাগফল আমরা 7 পাবো। তাহলে এখন আমরা বলতে পারি এই 7 গুণিত কোণাকোণি গুণ করলে 7 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান হচ্ছে এদের যোগফলটা 89 হচ্ছে 99 105। তাহলে দেখো বা আমি জিজ্ঞাসা চিহ্ন আমাকে বের করতে বা জিজ্ঞাসা চিহ্ন সমান কত পাচ্ছি 105/7 পাচ্ছি মানে 15 পাচ্ছি, তাই তো। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর না হলে তোমাকে কী করতে হতো, না হলে তোমাকে 89 সালে যোগ করতে হতো 105, যোগফল পেলে 105। এবার তোমাকে প্রতিটা অপশন চেক করতে হতো যে 105কে একবার 13 দিয়ে ভাগ করতে হতো, একবার 15 দিয়ে ভাগ করতে হতো, একবার 17 দিয়ে ভাগ করতে হতো, আবার একবার 19 দিয়ে ভাগ করতে হতো। এবার যেখানে ভাগ করলে তুমি ভাগফল 7 পাবে, যেটা দিয়ে ভাগ করলে তোমাকে সেটাকে অ্যান্সার করতে হতো। তাহলে আমার কী দরকার, 4টে অপশন চেক করার। 4টে অপশন চেক না করে আমি এই প্রসেস অবলম্বন করবো, তাহলে আমরা ফার্স্ট হবে। বোঝা গেল তাহলে প্রত্যেকের ব্যাপারটা কি বলতে চাইলাম। তাহলে অপশন 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হলো, অপশন বি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো একটা কিন্তু কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন দিয়েছে। কী রকম বলছে, ইফ ড্রাইভার ইকুয়াল টু 12, পেডেস্ট্রিয়ান ইকুয়াল টু 20, অ্যাক্সিডেন্ট ইকুয়াল টু 16, তাহলে কার ইকুয়াল টু কত হবে। দেখো তারপর ড্রাইভার সমান 12 রয়েছে। আচ্ছা এখানে কি লজিকটা এরকম রয়েছে যে নাম্বার অফ লেটার গুণিত ভাইল, দেখো তো দেখো নাম্বার অফ লেটার রয়েছে 6টা, দেখো ভাইল রয়েছে আই আর ই 2টো, তাই 6 দুগুণে 12, তাই এই লজিকটা হতে পারে আমার। পরেরটা চেক করে নাও, পেডেস্ট্রিয়ান, দেখো লেটার আছে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লেটার আছে। ভায়াল কটা আছে, ভায়াল দেখো এখানে ই একটা আছে, এখানে ই একটা আছে 2টো, এখানে আই একটা আছে 3টে, এখানে এ একটা আছে 4টে। তাহলে আমার লেটার আছে 10টা, ভায়াল আছে 4টে, 40 হচ্ছে, এখানে তো 20 আছে। তাহলে কিন্তু আমার লজিক মিলছে না, তাই তো। আমি যে লজিকটা বললাম নাম্বার অফ লেটার গুণিত নাম্বার অফ ভায়েল, সেটা কিন্তু হচ্ছে না তো। এটা বললাম কেন, এটা বলার গুরুত্বটা একটা জায়গাতেই। তোমরা অনেক সময় কী করো, অনেকে দেখে নিলে এখানে কিন্তু মিলে গিয়েছে। যে লজিকটা আমি বললাম নাম্বার অফ লেটার গুণিত নাম্বার অফ ভাওয়েল, তাহলে এই লজিকটা কিন্তু এখানে মিলে গিয়েছে। লেটার দেখো ড্রাইভার দেখো লেটার আছে 6টা, আর ভাওয়েল দেখো আই আর ই 2টো, 6 দুগুণে 12। তোমরা অনেক সময় কী করো, এই প্রথমটাকে চেক করি আর বাকি যে দুটো রয়েছে এই দুটোকে চেক করলে না, মানে বাকি যদি একটাও থাকতো একটাকে চেক করলে না, পরে ডিরেক্ট তোমাকে যেটা অ্যান্সার বার করতে তুমি সেটা করে নিতে। তুমি কী করতে, যে 3 লেটার আছে, ভাওয়েল আছে 1টা, 3 গুণিত 1 করে নিতে। এখানে 3 অপশানও রয়েছে, দেখো তুমি অপশান এ কিন্তু সঠিক উত্তর করে চলে আসতে, কিন্তু তুমি পরীক্ষাতে নাম্বার পেতে 0 প্লাস অথবা নেগেটিভ হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। তুমি জানো আমি ঠিক করে এসেছি, কিন্তু ভুলটা কোথায় বুঝতে পারলে। তুমি বলতে পারো স্যার আমি তো ঠিক করেছি, আমার তো লজিক মিলে গেছে, কিন্তু তুমি যে লজিকটা অ্যাপ্লাই করেছো সেই লজিকটা তো এখানে পেডেস্ট্রিয়ানে কাজে লাগছে না। কারণ পেডেস্ট্রিয়ানের 10টা লেটার আছে, 10টা লেটার আছে, আর ভাওয়েল 4টে আছে, 40টা তো তোমার এখানে নেই, এখানে 20 আছে। বোঝা গেল কোনখানে তোমার লজিকটা ফল্ট হয়েছে। এবার দেখো তাহলে আমাদের যদি আমরা লজিকটা এরকমভাবে ভাবি যে নাম্বার অফ লেটার গুণিত 2, দেখো এখানে 6টা লেটার আছে, 2 দিয়ে গুণ করেছি 12 পেয়েছি। এখানে 10টা লেটার আছে, 10কে 2 দিয়ে গুণ করেছি 20 পেয়েছি। অ্যাক্সিডেন্টে তখন 8টা আছে, 8কে আমি 2 দিয়ে গুণ করেছি 16 পেয়েছি। এবার তোমরা স্যার 2টা আপনি কোথা থেকে পেলেন, তবে 2টাকে কিন্তু আমি কনস্ট্যান্ট বাইরে থেকে নিয়ে এসেছি একটা 2কে, কিন্তু আমি দেখো 2কে এখানেও গুণ করেছি, এখানেও 2কে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে 4 দিয়ে গুণ করেছি, এখানে 5 দিয়ে করেছি, এরকমটা কিন্তু করিনি। 2 দিয়ে গুণ করেছি তো সবগুলোকে 2 দিয়ে গুণ করেছি। এই জিনিসটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। তুমি 2কে বাইরে থেকে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যাকে বাইরে থেকে নিয়ে আসবে তাকে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বসে গিয়ে দেখতে হবে যে মিলছে কিনা। যদি না মেলে তাহলে কিন্তু তুমি সে যাকে বাইরে থেকে নিয়ে আনলে তাহলে কিন্তু হচ্ছে না, লজিকে গোলমাল করছে। ঠিক আছে, তাহলে দেখো কারে 3টে লেটার আছে, 2 দিয়ে গুণ করো 6, দেখো 6 অপশানে রয়েছে, অপশান বি সঠিক অ্যান্সার। বোঝাতে পারলাম প্রত্যেককে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু বিগত বছরের পরীক্ষায় এসেছে, তাই তোমাদেরকে বলবো একটু মন দিয়ে কিন্তু প্রশ্নটা দেখবে। তোমাদের বিগত বছরে একটা বছর এই টাইপের প্রশ্ন এসেছিল, তো এই বছর কিন্তু পরীক্ষায় আসতে পারে, একটু ভালো করে লক্ষ্য করো। এই টাইপের প্রশ্ন করার সময় প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো কতগুলো লেটার আছে আমাদের গুণে নিতে হবে, এবং সবথেকে বড় ব্যাপার এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো কিন্তু কাউন্ট করতে হবে।
তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে টোটাল 16টা লেটার আছে। তাই দেখে আমি 4টে করে ভেঙে নিচ্ছি। যদি 15টা থাকতো তুমি 3টেই ভাঙতে কি 5টায় ভাঙতে। ঠিক আছে, 16টা রয়েছে, আমি 4টে ভেঙে নিচ্ছি। দেখো 4টে করে আমি ভেঙে নিয়েছি। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো। তুমি যদি প্রথম অপশানটা বসাও, এক্সকে যদি বসাও, দেখো এখানে তাহলে 3টে এক্স হয়ে যাবে। তুমি যদি এখানে এক্সটা বসাও তাহলে দেখো 3টে এখানে এক্স হচ্ছে। আর কোনো জায়গায় 3টে এক্স করতে পারছো? দেখো এখানে কিন্তু যদি এক্স বসাও তাহলে 2টো এক্স হচ্ছে, এখানে যদি এক্স বসাও 2টো এক্সই হচ্ছে, এখানে এক্স বসালে 3টে এক্স হচ্ছে, কিন্তু বাকিগুলোতে তো হচ্ছে না। তাহলে তোমার কিন্তু প্রথমে তুমি এক্স বসাতে পারবে না। তাহলে প্রথমে অপশান এ কিন্তু এলিমিনেট হয়ে গেল। তো দেখো অপশান বি সি ডি এ কিন্তু দেখো প্রথমে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে তোমাকে কিন্তু এখানে আগে ওয়াই বসাতে হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো তাহলে ওয়াই এক্স এক্স, এরপরে কি আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে 3টে এক্স আমি করতে পারবো না, তাহলে আমাকে এই অপশান বিরও কিন্তু এলিমিনেট করতে হবে। আমাকে 2টো এক্স ঠিক আছে আমার, তাহলে আমি এরপরে কি আছে, এই দুটো অপশানের মধ্যে হবে সিডি এর মধ্যে, সিডি এর মধ্যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমি এখানে ওয়াই বসিয়ে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো কি পেলাম, এক্স এক্স ওয়াই ওয়াই, মানে প্রতিটা ঘরের মধ্যে 2টো এক্স আছে, 2টো ওয়াই আছে। তাহলে এবার তুমি সব ঘরগুলোতে ওই ফিল আপটা করে নাও। তাহলে এখানেও তোমাকে দেখো 2টো ওয়াই রয়েছে, তাহলে একটা এক্স নিয়ে আসতে হবে, একটা এক্স নিয়ে নাও। এখানে দেখো 2টো ওয়াই রয়েছে, তাহলে আরেকটা এক্স লাগবে, আরেকটা এক্স দিয়ে দাও। এখানে দেখো 2টো এক্স রয়েছে কিন্তু একটা ওয়াই নেই, তাহলে একটা ওয়াই দিয়ে দাও। তাহলে কী পেলাম, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই। এবার অপশান চেক করো, দেখো অপশানে সিতে রয়েছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের এই প্রশ্নের সলিউশন কীভাবে করতে হয়। প্রথমে কত লেটার রয়েছে গুনে নেবে, নিয়ে তুমি সেটাকে 4টের কি 3টের গ্যাপে ভেঙে নেবে। যদি 12টা থাকতো তুমি 4টের গ্যাপেও ভাঙতে পারো, আবার 3টের গ্যাপেও ভাঙতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, প্রথমে কি বললাম, তাহলে আমার কাজ হবে আগে ভেঙে নেওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা রয়েছে। তাহলে আমি বলছি 3টে করে ভেঙে নাও, 3টে করে ভেঙে নিলাম। ঠিক আছে, 3টে করে ভেঙে নিয়েছি। এবার দেখো এখানে আমি পেয়ে গেছি বিসিএ, মানে হয় এখানে বিসিএ 3টেই থাকতো, সব ঘরগুলোতে বিসিএই হতো। অনেক সময় পরীক্ষা এরকম প্যাটার্নও দিয়ে দেয় যে বিসিএ তো বিসিএই প্যাটার্ন প্রতিটাই ফলো করবে। আবার অনেক সময় এরকম থাকে যে এই ঘরের মধ্যে এবিসি 3টে রয়েছে, তার মানে তোমাকে যেমন করে হোক প্রতিটা ঘরে এবিসি আনতে হবে। তো যদি আমাকে এই ঘরে এবিসি আনতে হয়, এখানে সি দরকার, এখানে যদি এবিসি করতে এখানে সি দরকার, এখানে আমার কি দরকার, এখানে এ দরকার, এখানে আমার কি দরকার, বি দরকার। তো কী পেলাম, সিসি এ বি। দেখো সিসি এ বি অপশান এতে রয়েছে। বোঝা গেল প্রত্যেকের। তুমি এটাকে 5টা করে ভাঙতে পারো, 5টা করে ভেঙে দেখো, দেবে এই অপশান এই কিন্তু অ্যান্সার হবে। বোঝাতে পারলাম প্রত্যেককে। চলো নেক্সট প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো, একটা নাম্বার অ্যানালজি থেকে প্রশ্ন দিয়েছে যে 9:7 8:80 কত হবে। ঠিক আছে, দেখো আমরা যদি এরকমটা ভাবি যে 9² -1 মানে 81 - 1 80। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি আসবে, 7² -1 মানে 49 - 1 করলে 48, মানে অপশান সি। বোঝাতে পারলাম। সবসময় যে এই দুটোর মধ্যে সম্পর্ক ধরে কাজ করতে হবে এমনটা কিন্তু নয়, যে 9-7-এর মধ্যে একটা রিলেশন ধরে কাজ করতে হবে এরকমটা নয়, কিন্তু তুমি এরকমটা করতে পারো। তাহলে 9² -1 হই, তার মানে এখানে হবে কি 7² -1 মানে 48। ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। তারপর নেক্সট প্রশ্ন কিন্তু একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দিয়েছে, এবং প্রশ্নটা তোমাদের একটু কারেকশান করতে হবে। কীরকম কারেকশান করতে হবে, এখানে মাদার রয়েছে, তো তোমাকে মাদার ইনল করতে হবে। ঠিক আছে, এবার আমরা প্রশ্নটা পড়ব। বলছে এল ইজ মাদার ইনল অফ কে, মানে এল হচ্ছে কে এর মাদার ইনল, মানে ধরো এখানে কে রয়েছে, যেহেতু এল বললাম মাদার ইনল মানে শাশুড়ি মা, মহিলা, নেগেটিভ চিহ্ন দিয়ে আমি ডিনোট করলাম। এবার বলছে হু ইজ দ্য মাদার ইনল অফ আর,
মানে কে হচ্ছে আবার আর এর মাদার ইন ল। তাহলে 1 মিনিট ওয়েট করো প্রত্যেকে। এই হচ্ছে আমার প্রথমে এল ইজ দ্য মাদার অফ কে, মানে এখানে হচ্ছে কে, তাহলে এখানে হচ্ছে আমার এল, ঠিক আছে, মাদার ইন ল অফ এ, মাদার ইন ল। নেক্সট বলছে হু ইজ দ্য মাদার ইন ল অফ আর, মানে কে, কেটা আবার মাদার ইন ল অফ আর, কে আবার আর এর মাদার ইন ল। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের, যতটুকু পড়লাম কে হচ্ছে আর এর মাদার ইন ল। এবার বলছে হাউ ইজ দ্য হাজব্যান্ড অফ আর, মানে আর এর একজন হাজব্যান্ড আছে, কে আমি জানি না, সে রিলেটেড টু এক্স, সে এক্সের সাথে কীভাবে সম্পর্কিত। হু ইজ দ্য ফাদার অফ পি, মানে এক্স হচ্ছে আবার পি এর বাবা, এখানে এক্স পি কোথাও নেই, আমি এখানে লিখে রাখছি, এক্স হচ্ছে পি এর বাবা। ঠিক আছে, এবার বলছে ইট ইজ অলসো গিভেন দ্যাট কে ইজ দ্য ডটার ইন ল অফ এক্স, কে হচ্ছে এক্সের ডটার ইন ল। কে যদি এক্সের ডটার ইন ল হয়, কেক্সে মানে কে যে শাশুড়ি মা ছিল তার হাজব্যান্ড হতে হবে এক্সকে, তাহলেই দেখো এক্সের ডটার ইন ল হচ্ছে কে, তার মানে এক্সের একটা ছেলে রয়েছে, দেখো এক্সের ছেলে কিন্তু পি বলাই আছে, তাই এদের ছেলে হচ্ছে পি, যে হচ্ছে কে এর আবার হাজব্যান্ড, তাই তো। তাহলে এবার বলছে হাউ ইজ দ্য হাজব্যান্ড অফ আর, আরের যে হাজব্যান্ড, এখানে আর একটা হাজব্যান্ড রয়েছে যে হোক, সে এক্সের কে হয়, তো সে এক্সের কে হবে, মানে এক্সের এর যে বাবা সে হচ্ছে পি, এর আবার পি এর বাবা হচ্ছে এক্স, তার মানে এখান থেকে এই যে রিলেশনটা এটা হচ্ছে কিসের, এর দাদু হচ্ছে এক্স, তার এক্সের কে বললে গ্র্যান্ডসন, মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের ব্লাড রিলেশন থেকে। এইভাবে কিন্তু ব্লাড রিলেশনের প্রশ্নগুলো সলভ করবে, এই ট্রি মেথডে খুব ইজিলি কিন্তু তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। আরও একটা প্রশ্ন দিয়েছে ব্লাড রিলেশন থেকেই, বলছে ইন্ট্রোডিউসিং এ ম্যান এ উমেন সেড হি ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স মাদার, তো হাউ ইজ দ্য উমেন রিলেটেড টু দ্য ম্যান। দেখো যখন এই ধরনের প্রশ্ন দেবে ব্লাড রিলেশন থেকে, যে ইন্ট্রোডিউসিং এ ম্যান, একটা মানুষকে পরিচয় করে একটা উমেন বলছে, যে বলবে তার যেখান থেকে লেখা থাকবে সেখান থেকে তুমি প্রথম কাজ শুরু করবে। মানে ওমেনের মানে মাই, মানে কি মাই বলতে এখানে ওমেনকে বোঝাচ্ছে, তার মায়ের মা, তা তুমি এখানে ধরে নাও এখানে ওমেনটা আছে, তার মা হচ্ছে, এটা হচ্ছে ওমেনের মা, তার আবার মা এখানে, তার বলছে হি ইজ দ্য অনলি সন অফ, তার এর একজন সন, মানে এখানে হবে, কারণ এ হচ্ছে ওমেনের মায়ের ভাই হবে এই সনটা। এখন বলছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান, এই ওমেনটা এই যে ব্যক্তিটা এর কে হয়, মায়ের ভাই, মানে এই লোকটার বোনের মেয়ে হচ্ছে ওমেনটা, তো এই লোকটার বোনের মেয়ে মানে কি বোনজি, মানে নিস, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝাতে পারলাম প্রত্যেককে, তাহলে অপশন ডি গেল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। একবার মিলিয়ে নাও, লোকটাকে দেখিয়ে মহিলাটা বলছে মহিলার মায়ের মায়ের একমাত্র ছেলে, মহিলার মা তার একমাত্র ছেলে, মানে এনার ছেলে, তারপর এনার ছেলে হলি এনার মেয়ে, এটা তার ছেলে, ওইটা একই জেনারেশন হয়েছে। তাহলে এখন বলছে এই মহিলাটা এই লোকটার কে হয়, এই মহিলাটা এই লোকটার কে হয়, তা কী হবে, এই লোকটার বোনের মেয়ে, মানে বোনজি, মানে নিস। ক্লিয়ার প্রত্যেকের, চলো নেক্সট প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, অড ওয়ান আউট আবার দিয়েছে, বলছে 52 থেকে 142 হয়েছে, 54 থেকে 126 হয়েছে, 50 থেকে 168 হয়েছে, 58 থেকে 184 হয়েছে, কোনটা অড। তাই একটু ভালো করে লক্ষ্য করি, 52 তো, তারপর 5 + 2 করলে আমি 7 পাচ্ছি, দেখো 142 প্রতিটা ডিজিটকে আমি যোগ করছি, 1 + 4 + 2, দেখো আমি 7 পাচ্ছি, তার মানে কী হচ্ছে প্রতিটা ডিজিটকে যোগ করলে 7 আসছে। দেখো 5 × 4 = 9, দেখো 9, এখানে দেখো 6 × 2 = 8 আর 1 = 9, দেখো এখানেও 9 হচ্ছে, মানে ডিজিট সামগুলো কিন্তু দু পক্ষেই কিন্তু সমান হচ্ছে। এদিকে দেখো 8 আর 5 = 13, 13 মানে কি, এখানে দেখো 8 × 4 = 12 আর 1 = 13, দেখো ডিজিট সাম কিন্তু সেম হচ্ছে, কিন্তু এখানে দেখো অপশান সিতে দেখো এদিকে হচ্ছে 5 আর 0 = 5, এদিকে 6 আর 1 = 7, 8 আর 2 = 10 আর 5 = 15 হচ্ছে, এদিকে 5 এদিকে 15, তাহলে এটা মিলছে না, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, মানে কি করলাম, ডিজিট সাম করলাম জাস্ট, 52 দুটো ডিজিট 5 আর 2 যোগ করলাম 7 পেলাম, এখানে দেখো 1 4 2 যোগ করলাম 1 4 2 7 পাচ্ছি, মানে দুদিকে এই যে
চিহ্নটা রয়েছে, দুদিকে কিন্তু ডিজিটাম করলে 7 আসছে, এদিকেও 7 আসছে, কিন্তু এটাতে দেখো এখানে 5 আসছে, এখানে আসছে 15, তাহলে আমার অপশান সিটা হচ্ছে অড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, আরও একটা অড ওয়ান আউট দিয়েছে, এক্স বি কে কিউ এফ টি জেড জেড, তাই তো? একটু ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো, এক্সের রিভার্সে কে রয়েছে, মানে এক্সের ঠিক পেছনে কি রয়েছে, তোমাদের যে আমি সিরিজটা দেখিয়েছিলাম এবিসিডি করে যে প্যাটার্নটা পরপর লিখতে বলেছিলাম, সেটা প্রত্যেকের নিশ্চয় রয়েছে। দেখো এক্সের রিভার্সে রয়েছে কে সি, আর এখানে বি আছে, মানে সি এক্সের যে রিভার্সে তার থেকে এক বিয়োগ করলে আমি বিটা পাচ্ছি। দেখো কে তো দেখো কে রিভার্সে রয়েছে, কে রিভার্সে কে রয়েছে, কে রিভার্সে হচ্ছে পি, দেখো পি থেকে এক মাইনাস করলে কি হবে, ও হবে। দেখো কে ও হতো, কিন্তু কে কিউ আছে, তাহলে এটা কিন্তু আমার অড। বাকিগুলো মিলিয়ে নাও। দেখো এফের রিভার্সে কে আছে, ইউ আছে, ইউ থেকে এক মাইনাস করো, দেখো ইউ থেকে এক মাইনাস করলে টি আসছে, দেখো এফ টি পরপর রয়েছে। জেড, দেখো জেডের রিভার্সে কে রয়েছে, এ রয়েছে, তাই এ থেকে এক মাইনাস করো, দেখো আবার জেড আসছে, তাহলে কি হলো যে রিভার্স ভ্যালুটা থেকে এক মাইনাস করলে আমি পরের সংখ্যাটা পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, কারণ কে ও হওয়ার কথা কিন্তু হয়েছে কিউ, তাহলে অপশান বিটা আমার হচ্ছে অড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে, এবং এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে ইফ রিজন ইকুয়াল টু 18, চেয়ার ইকুয়াল টু 10, তা দেন এক্সামিনেশন ইকুয়াল টু কত? দেখো এখানে লজিকটা তোমাদের বলে দিই, এখানে লজিকটা আর কিচ্ছু নয়, নম্বর অফ লেটার, তোমরা এটা আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। যে অ্যান্সার কত হচ্ছে, লজিক তোমাদের আমি বলে দিলাম, ইন্টু নম্বর অফ ভাওয়েল। ঠিক আছে, এটা হচ্ছে লজিক, নম্বর অফ লেটার গুণিত নম্বর অফ ভাওয়েল। ঠিক আছে, এবার তোমরা এটা অ্যান্সার কী হয় প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমরা একটা মক টেস্ট ব্যাচ শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি মাত্র 99 টাকা, যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে। এখনও সময় রয়েছে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট প্রিপারেশান নেওয়ার জন্য, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, ঠিক আছে, এবং ফুল মক টেস্ট 15টা ফুল মক প্লাস হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, এই দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে মাত্র 99 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকে জয়েন হয়ে যেও, পুরো ডিটেলসে জানতে পেরে যাবে কোর্সটা সম্পর্কে। এছাড়া কারো কোনো ডাউট থেকে থাকে এরপরেও, তারা আমাকে এই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।